আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইনপুট আউটপুট উপাদান উৎপাদন বিশ্লেষণ। এই অধ্যায় থেকে অঙ্ক এবং কিছু লিখিত বিষয় আছে, তবে অঙ্ক প্রায় সালে আসে। তা আমরা একটা সমস্যা উপস্থাপন করেছি, যে সমস্যাটি 2018 সালে 16 নম্বরে আসছে। দেখো, আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য বেশ কিছু বিষয় জানা লাগে, তবে তার ভিতরে প্রধান যে বিষয়টি আমাদের জানা লাগবে লিওনটিপ ম্যাট্রিক্স বা কারিগরি ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, যাই বলি না কেন। তা আমি ওই বিষয়টা তোমাদের আগে বুঝাই নিয়ে তারপরে আমি এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দেখো, আসলে লিওনটিপ ম্যাট্রিক্সটা কী, বা কারিগরি ম্যাট্রিক্স কী, বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স কী, বা প্রযুক্তি ম্যাট্রিক্স কী, সবগুলো একই কথা। উপাদান, এখানে তোমার উপাদান সহগ ম্যাট্রিক্স, এটা উপাদান সহগ ম্যাট্রিক্স। এখানে তোমার অভেদ ম্যাট্রিক্স হবে। অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে লিওনটিপ ম্যাট্রিক্স বলে। যদি আমি লিওনটিপ ম্যাট্রিক্স টি দ্বারা প্রকাশ করে, টি সমান আই মাইনাস এ। দেখো, আই অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, আমরা যাই বলি না কেন, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1 তাকে বলে অভেদ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1 তাকে বলে অভেদ ম্যাট্রিক্স। দেখো, এগুলো অভেদ ম্যাট্রিক্স। দেখো, তাহলে আমরা বলতে পারি অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে লিওনটিপ ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। এখন এটা নেব না এটা নেব। দেখো, উপাদান সহগ ম্যাট্রিক্স যত ক্রমে থাকবে আমরা অভেদ ম্যাট্রিক্সও তত ক্রমে নেব। এখানে 3টা সারি 3টা কলাম, এখানেও 3টা সারি 3টা কলাম নেব। তো এইভাবে আমরা সমস্যা সমাধান করব। আশা করি অভেদ ম্যাট্রিক্স বিষয়টি বুঝতে পেরেছো। আর যেহেতু আমাদের এখানে ম্যাট্রিক্সের অধ্যায় আছে সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতিতে, সেখানে তো এগুলোর বিস্তারিত আলোচনা আছে। তোমরা এই বিষয়টা সবাই জানো আশা করি। এখন আমরা শুরু করতে পারি। দেখো, পড়ি। 3টি শিল্প সমৃদ্ধ অর্থনীতির উপাদান সহগ ম্যাট্রিক্স ও চূড়ান্ত চাহিদা ভেক্টর নিম্নরূপ। এটা উপাদান সহগ ম্যাট্রিক্স আর এটা চূড়ান্ত চাহিদা। বলছে শিল্প 3টির উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। প্রথম শিল্প থেকে দ্বিতীয় ও তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ গ্রহণ করে। দেখো, এখানে একটা বিষয় আছে, উৎপাদন করতে উপকরণ বা উপাদান প্রয়োজন হয়। এই উপকরণ বা উপাদান প্রাথমিক এবং মাধ্যমিক, যা উৎপাদন কাজে ব্যবহার করা যায়। আর তৃতীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যেগুলো ভোগ করে নিঃশেষ করতে হয়। দেখো, তাই এখানে যে উপকরণ সহগগুলো আছে, এই উপকরণ সহগগুলো সব মাধ্যমিক। এখানে 0.2, 0.3, 0.2 এখানে যে উপকরণগুলো আছে এই উপকরণ সহগগুলো সব মাধ্যমিক। মানে এগুলো কোনো শিল্প উৎপাদন করেছে, সেই উৎপাদিত উপাদান অন্য কোনো শিল্প উপকরণ হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে দেখো, আমরা যা উৎপাদন করি তা আবার উৎপাদন কাজে ব্যবহারও করা যায়। যেমন দেখো, সুতা, এখানে তোলা প্রাথমিক উপকরণ। তোলা থেকে সুতা হয়। এই সুতা আমরা বস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারি। এখানে বস্ত্র শিল্প সুতা নিতে পারে, পোশাক শিল্প সুতা নিতে পারে। তাই এখানে দেখো, এই সুতাটা মাধ্যমিক। আর যখন তোমার বস্ত্র তৈরি হয়ে যাবে সেটাই যাবে চূড়ান্ত। পোশাক যখন তৈরি হয়ে যাবে তখন হয়ে যাবে চূড়ান্ত। তাহলে দেখো, তোলা প্রাথমিক। এখন তোলা যখন প্রক্রিয়াকরণ করে সুতা তৈরি করা হয় তখন সেই সুতা অনেক শিল্প এসে ক্রয় করে। তাই এইগুলো সেই সুতা মনে করো। তাহলে এগুলো হচ্ছে মাধ্যমিক। এখান থেকে অন্যান্য শিল্প ওই সুতাগুলো নেবে, এই মাধ্যমিকগুলো নেবে, নিয়ে তারা আবার উপকরণ হিসেবে ব্যবহার করবে। এখন আমরা শুরু করি, দেখি। বিস্তারিত আসলে বলার দরকার ছিল অনেক কিছু, সময় স্বল্পতার কারণে বলাও সম্ভব হচ্ছে না। আর আমাদের এই যে
খটা যখন ব্যাখ্যা করব তখন এর বিস্তারিত জানা লাগবে। আমরা শুরু করে দেখি। দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, শুরু করে নিতে পারি। দেওয়া আছে এই যে উপাদান সহগ ম্যাট্রিক্স, আমি শুধু লিখলাম এ সমান 0.2 0.3 0.2 0.4 0.1 0.3 0.3 0.5 0.2 আর চূড়ান্ত চাহিদা ডি সমান 150 200 210। দেখো এখানে চূড়ান্ত চাহিদা যেগুলো আসলে ভোগের মাধ্যমে নিঃশেষ করতে হয়, আর এটা উপকরণ সহগ ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের এখানে বলেছে শিল্প তিনটির উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। আমি যদি এখানে শুরু করি, আমি তিনটি শিল্পের উৎপাদনের পরিমাণটা ধরে নেব। ধরি তিনটি শিল্পের উৎপাদনের পরিমাণ যথাক্রমে এখানে x1 x2 ও x3। দেখো তিনটি শিল্পের উৎপাদনের পরিমাণ ধরে নিলাম x1 x2 x3। এখন আমরা প্রথমে দেখো আমাদের এটি সমাধান করতে গেলে লিওনটিপ ম্যাট্রিক্স লাগবে বা কারিগরি ম্যাট্রিক্স লাগবে। প্রথমে আমরা লিওনটিপ ম্যাট্রিক্সটা বের করে নেব। আমরা জানি লিওনটিপ ম্যাট্রিক্স, আচ্ছা লিওনটিপ ম্যাট্রিক্স বা কারিগরি ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স যাই বলি না কেন, এক টি সমান আই মাইনাস এ। আই অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্সটা বিয়োগ করলে আমরা লিওনটিপ ম্যাট্রিক্স পাই। এখানে জায়গার স্বল্পতা আমি এখানে লিখি আই। দেখো আমাদের যেহেতু উপাদান সহগ ম্যাট্রিক্স বা উপকরণ সহগ ম্যাট্রিক্স তিনটা সারির তিনটা কলাম আছে, তাহলে আমাদের অভেদ ম্যাট্রিক্সটাও আমরা তিনটা সারি তিনটা কলামে নেব। এখানে আমাদের 0.2 0.3 0.2 0.4 0.1 0.3 0.3 0.5 0.2। দেখো আমরা বিয়োগ যেভাবে করি আমরা বিষয়টা জানি। 1 থেকে 0.2 বিয়োগ, তাহলে 1 থেকে 0.2 বিয়োগ করলে থাকে 0.8। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 0 থেকে মাইনাস 0.3, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 0 থেকে 0.3 বিয়োগ করলে এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 0.3। আর এই 0 থেকে 0.2 বিয়োগ করলে মাইনাস 0.2, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে 0 থেকে 0.4 বিয়োগ করলে মাইনাস 0.4, 1 থেকে 0.1 বিয়োগ করলে 0.9, 0 থেকে 0.3 বিয়োগ করলে মাইনাস 0.3, 0 থেকে 0.3 বিয়োগ করলে মাইনাস 0.3, 0 থেকে 0.5 বিয়োগ করলে মাইনাস 0.5, 1 থেকে 0.2 বিয়োগ করলে 0.8। দেখো আমাদের লিওনটিপ ম্যাট্রিক্স বের করা হয়ে গেল। এখন আমরা এটা একটু সমীকরণ আকারে সাজাবো, আর এটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায় এবং ক্রেমারের সাহায্যে সমাধান করা যায়। আমি ক্রেমারের সাহায্যে সমাধান করার চেষ্টা করব, তোমরা ক্রেমারের সাহায্যে সমাধান করবে, বিপরীত করতে পারো, যার যেটা সুবিধা হয়। তা আমি ক্রেমার নিয়মটাই দেখাই দেবো কিনা।
এখন আমরা ম্যাট্রিক্স সমীকরণ আকারে সাজাবো। এখন উপকরণ উৎপাদনকে ম্যাট্রিক্স সমীকরণ আকারে সাজিয়ে পাই। দেখা এখন উপকরণ উৎপাদন, এই যে উপকরণ যেগুলো আছে আমরা যে লিওনটেপ ম্যাট্রিক্স পাইছি এটা, এর সাথে আমরা যে উৎপাদন x1 x2 x3 আর এই যে এটা আমরা সমীকরণ আকারে সাজাবো। কিভাবে সাজাই? প্রথমে আমরা এই টি ম্যাট্রিক্সটা নিই, টি ম্যাট্রিক্সটা বসাই 0.8 -0.3 -0.2 -0.4 0.9 0.3 -0.3 -0.5 0.8। এখন আমরা এখানে x1 x2 x3 সমান চূড়ান্ত চাহিদা যেটা আছে 150 200 210। আচ্ছা, আমি এই সাইডটা মুছে দিলাম। দেখো এটা আমি একটি সমীকরণ আকারে সাজালাম। আমরা এরপর আর কিছু করব না, আমরা ক্রেমার নিয়মে করব। দেখো এটা আর একভাবে সমাধান করা যায়, যদি সেইভাবে সমাধান করতাম তাহলে এগুলো এক একটা সমীকরণ হতো এবং সমীকরণগুলো এভাবে সাজানো লাগতো। দেখো আমরা সাজাই নিলাম এখানে উপকরণ আর উৎপাদনকে। এখন আমরা সমাধান করব ক্রেমারের নিয়মে। আমি তোমাদের বলবো ক্রেমার নিয়মের সমাধান করার জন্য, কারণ ক্রেমার নিয়মটা একটু তাড়াতাড়ি হবে এবং বারবার নির্ণয় করা লাগে, এই জন্য ক্রেমার নিয়মটা করাটাই ভালো। দেখো ক্রেমার নিয়মে করতে গেলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে, তা আমি লিখে নিই এখানে ক্রেমারের নিয়মে সমাধান করি। দেখো ক্রেমার নিয়মে সমাধান করব, প্রথমে আমরা ধাপ দিয়ে লিখতে পারি। প্রথম ধাপ আমাদের যে লিওনটেপ ম্যাট্রিক্স পাইছি, আমরা যে টি ম্যাট্রিক্স পাইছি, এই টি ম্যাট্রিক্সে নির্ণয় করব। প্রথম ধাপ টি ম্যাট্রিক্স এর নির্ণায়ক। টি ম্যাট্রিক্সের নির্ণায়ক, টি ম্যাট্রিক্সটা এখানে তুলি, যা আছে আমি এখানে দেখে দেখে তুলি। 0.8 -0.3 -0.2 -0.4 0.9 -0.3 -0.3 -0.5 0.8। ঠিক আছে, সরি, আমরা নির্ণায়ক চিহ্ন ব্যবহার করব। দেখো এখন আমি এটা মুছে দিই। টি ম্যাট্রিক্সের নির্ণায়ক দেখো আমরা যেভাবে নির্ণয় করেছি, আর নির্ণায়ক অবশ্যই থার্ড ব্র্যাকেট দেবেন, এখানে নির্ণায়ক চিহ্ন ব্যবহার করবে। তো এই প্রথমে 0.8 লিখে দিলাম, 0.8। দেখো নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। প্রথমে প্লাস হয়, তারপর মাইনাস হয়, তারপর প্লাস হয়। তাহলে এখানে প্লাস দেওয়া লাগে না, 0.8 বসালাম। 0.8 যে কলাম আছে যে সারি আছে বাদ, 0.8 যে কলাম আছে যে সারি আছে বাদ দিয়ে দাও। তাহলে 0.8-এর এই যে কলাম সারি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে থাকছে কোনটা? এগুলো থাকছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এর সাথে এটা গুণ, প্রধান এই কর্ণের সাথে এই কর্ণ গুণ, 0.9 0.8 গুণ করলে হবে 8 নাম 72 0.72। এবার যখনই আমরা বিপরীত কর্ণ গুণ করব,
এটা গুণ করার পরে যখনই বিপরীত কর্ণ গুণ করব তখন সূত্রের একটা মাইনাস থাকবে, এই মাইনাস আর সূত্রের মাইনাস, তিনটা মাইনাস আছে, তাহলে কি হবে এখানে মাইনাস হবে। বিজোড় সংখ্যক মাইনাস হলে মাইনাস হয়, জোড় সংখ্যক মাইনাস হলে প্লাস হয়। তাহলে এটার সাথে গুণ করে 0.15। দেখো আবার বলি, প্রথম 0.8 বসাই দেবো, 0.8 যে কলাম আছে যে সারি আছে বাদ দিয়ে দেবো, দিয়ে বাদ বাকি যে চারটা আছে তার প্রধান কর্ণ তারপর বিপরীত কর্ণ গুণ করব। প্রধান কর্ণ 8 নাম 72, বিপরীত কর্ণ যখনই গুণ করব তখন সূত্রের একটি মাইনাস আসবে। দেখো এই মাইনাস আর সূত্রের একটি মাইনাস, মোট তিনটি মাইনাস, তাহলে কী হবে মাইনাস হবে, অথবা এই মাইনাসে প্লাস আর সূত্রের একটি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 0.15। এবার এখানে দেখো সূত্র অনুযায়ী এখানে মাইনাস হয়, মাইনাস, কিন্তু এখানে কি আছে মাইনাস 0.3, তাহলে আমি মাইনাস প্লাস 0.3 বসাতে পারি। এবার এই কলাম এই সারি বাদ, 0.3 যে কলাম আছে যে সারি আছে বাদ, তাহলে থাকছে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এইটা আর এটা থাকছে। তাহলে এটা যদি আমি এটা গুণ করি মাইনাস এর, তাহলে মাইনাস বসে যাবে, এটাকে প্লাস আছে মাইনাস বসে যাবে, 4 কত 32, 0.32। এবার বিপরীত কর্ণ গুণ, যখনই বিপরীত কর্ণ গুণ করবো তখন একটি মাইনাস আসবে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস আর সূত্রের একটা মাইনাস 3 × 9 মাইনাস 0.09। তোমরা গুণগুলো মুখে করতে পারো, আবার ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তা আমি তোমাদের বলবো ক্যালকুলেটর ব্যবহার করে করবে, একটু ভুল হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে সমস্ত অঙ্কটির মার্ক থেকে বঞ্চিত হয়ে যাবো আমরা। তা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এবার দেখো 0. এখানে আছে প্লাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে মাইনাস 0.2, 0.2 কলাম বাদ সারি বাদ, 0.2 এর কলাম বাদ সারি বাদ, তাহলে এই চারটা থাকছে। এর সাথে এর গুণ করলে এখানেও মাইনাস প্লাস হয়ে যাবে, 4 5 20, 0.2 বা 0.20 দিলেও হয়। এবার এটা বিপরীত কর্ণ গুণ করব, তাহলে সূত্রে একটা মাইনাস আছে, এই একটা মাইনাস, দুটো মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, 3 নাম কত 27। দেখো তাহলে আমরা কিভাবে করলাম, 0.8 বসালাম, 0.8 এর কলাম বাদ সারি বাদ, এই চারটা গুণ করলাম প্রধান কর্ণ আর বিপরীত কর্ণ, আর যখনই বিপরীত কর্ণ গুণ করব তখন একটি মাইনাস আসবে, প্রত্যেকটা ঠিক একইভাবে গুণ করা। এবার দেখো এখন আমরা ক্যালকুলেশন করি, একটু বেশি করি, 0.8 লিখলাম। এখন 0.72 থেকে 0.15 বাদ যদি দিই আমাদের কত আসবে, এখানে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আচ্ছা এখান থেকে ক্যালকুলেটর বাদে 7 5 7 12 হাতে 1 57, 0.57 প্লাস 0.3, এটা দেখো এখানেও মাইনাস, তাহলে মাইনাস 0.32 আর 0.09, তাহলে হবে আমাদের 0.41। এখন এখানেও মাইনাস 0.2, এখানে 0.20 আর 0.27 হবে 0.47। দ্রুত করে একটু দেখো, তারপর আছে 0.8, তোমরা নিজেরাও ক্যালকুলেশন করবে একটু, 0.57 আসছে 0.56, এখানে দেখো মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস 0.3 গুণ 0.41, 0.123, এখানে মাইনাস, তাহলে এখানেও মাইনাস হবে 0.2 গুণ 0.47 আসছে 0.094। এখন আমরা এখান থেকে যদি এগুলো বিয়োগ করে দিই, 0.456 মাইনাস 0.123 মাইনাস 0.94, আমাদের এখানে আসছে 0.239, নট ইকুয়াল টু 0। দেখো যদি নির্ণায়ক মান শূন্য হতো তাহলে আমাদের আর সমাধান করা লাগতো না, আর এখানে যেহেতু নির্ণায়ক মান অশূন্য হওয়া লাগে, অশূন্য হয়েছে তাই নট ইকুয়াল টু 0 দিলাম। এখন দেখো ক্রেমার নিয়মে করতে গেলে 3টা ধাপ করা লাগে, একটা প্রথমে নির্ণয় করতে হয় টি ম্যাট্রিক্সে, তারপরে এই যে
আমাদের যে লিওনটিপ ম্যাট্রিক্স এর এই প্রথম কলাম বাদ দেব আর এই চূড়ান্ত চাহিদা বসায় এইভাবে নির্ণয়গুলো করতে হয়, আমাদের কম বেশি জানা আছে। আমরা এখন দ্বিতীয় ধাপ করব। দ্বিতীয় ধাপ, দেখো আমি এখানে যে কথাটি লিখব, টি ম্যাট্রিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করব। কি টি ম্যাট্রিক্স এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করে, দেখো আবার বলি, টি ম্যাট্রিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করব করে এই যে চূড়ান্ত চাহিদা ভেক্টর, এটা চূড়ান্ত চাহিদা ভেক্টর। আর আমরা জানি ভেক্টর ম্যাট্রিক্স কি, যার একটি কলাম থাকে তার কলাম ভেক্টর বলে, আর যার একটি সারি থাকে তাকে সারি ভেক্টর বলে। তো একটি কলাম, তা এটা ভেক্টর ম্যাট্রিক্স বলছে। তার চূড়ান্ত চাহিদা ভেক্টর প্রতিস্থাপন করব। তা আমরা লিখেছি টি ম্যাট্রিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করে, টি ম্যাট্রিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করে চূড়ান্ত চাহিদা ভেক্টর মানে ডি লিখে দিই। চূড়ান্ত চাহিদা ভেক্টর অপসারণ করে চূড়ান্ত চাহিদা ভেক্টর কথাটি না লিখে আমরা লিখতে পারি ডি ম্যাট্রিক্স প্রতিস্থাপন করে প্রাপ্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক সমূহ। দেখো তাহলে আমি এই কথাটা এভাবে লিখতে পারি, টি ম্যাট্রিক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম পর্যায়ক্রমে অপসারণ করে ডি ম্যাট্রিক্স প্রতিস্থাপন করে প্রাপ্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক সমূহ পর্যায়ক্রমে। প্রথমে প্রথম কলাম অপসারণ করব, তারপরে এটা বসায় নির্ণয় করে নিয়ে তারপর দ্বিতীয় কলাম আমরা শুরু করি। তাহলে আমি এখানে লিখতে পারি T1 প্রথম ম্যাট্রিক্স, এটা বাদ দিয়ে দেব, দিয়ে কোনটা বসাবো আমরা, চূড়ান্ত চাহিদা ডি 150, 200, 210, তারপর আছে -0.3, 0.9, -0.5, তৃতীয়টা -0.2, -0.3, 0.8। এখন আমরা নির্ণয় করি 150। দেখো 8 এখান থেকে এটা যেভাবে করেছি আমরা এখান থেকে একইভাবে করব। 150 বসাই দিলাম, 150-এর কলাম বাদ, সারি বাদ, 150 যে কলাম আছে যে সারি আছে বাদ, তাহলে এর সাথে এর গুণ করলে 8 নাম 72। যখনই বিপরীত কর্ণ গুণ করব সূত্র একটি মাইনাস আসবে, সেই মাইনাস, এ একটা মাইনাস, এ একটা মাইনাস আর একটা মাইনাস, তাহলে তিনটা মাইনাসে মাইনাস হবে 0.15। এবার এখানে মাইনাস সূত্রের, আর এই মাইনাস কি হবে প্লাস 0.3। আচ্ছা এটুকু না, 0.239 এখানে লিখে রাখি, 0.239 আমাদের নির্ণায়ক আসছে এটা। দেখো 0.3 বসালাম, 0.3-এর কলাম বাদ, সারি বাদ, 0.3 যে কলাম আছে যে সারি আছে বাদ, তাহলে 200-র সাথে আমরা এটা গুণ করলে, 200-র সাথে 0.8 গুণ করলে 8 দুগুণে 16, 160। আর এটার সাথে এটা যদি গুণ করে মাইনাস আর সূত্রের একটা মাইনাস প্লাস, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হবে 3 একে 3, 3 দুগুণে 6, 63। ঠিক আছে, 63 হবে। এবার ক্লোজ করে দিই আমরা, এখানে মাইনাস, এখানে হয় প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে তাই মাইনাস হবে 0.2, 0.2 এর কলাম বাদ, সারি বাদ,
এর সাথে এর গুণ করলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আমরা বসাই দিই। 5 দুগুণে 10, এখানে হবে 100, আর বিপরীত কর্ণ গুণ করে এখানে হবে 9 একে 9, 9 দুগুণে 18। দেখুন যখনই বিপরীত এখানেও প্লাস এখানেও প্লাস, সূত্রের একটা মাইনাস আছে, তাহলে এখানে কি হবে মাইনাস। 9 একে 9, 9 দুগুণে 18। দেখো এই গুণগুলো তোমরা একটু ক্যালকুলেটর করে নিবে, যদি ক্যালকুলেশন ভুল হয়ে থাকে তাহলে তো সব শেষ। আচ্ছা, এখানে 150 বসাই দেই, আর এখানে আমাদের আসছিল 0.57, 0.57 প্লাস 0.3, এখানে আছে 63, 223 মাইনাস 0.2, এখানে আসছে মাইনাস 289। এখন এটা একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 150 গুণ 0.57, তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে নিও। 150 গুণ 57 85.5, এখানে প্লাস এর আগে প্লাস প্লাস হবে, আর 0.3 গুণ 223 66.9, এখানে মাইনাস আর এখানে মাইনাস হবে প্লাস, 0.2 গুণ 289 57.8, আমরা যদি যোগ করে এখানে আসবে 57.8 প্লাস 66.9 প্লাস 85.5, 210 আসছে 2, 210.2 আসছে। দেখো আমরা T1 করলাম, এবার T2 T3 করব। তাহলে এটা আমাদের আসছে 210.2, এখানে 210.2 আসছে, আমরা লিখে রাখতে পারি 210.2, এটা T1 আসছে। এখন আমরা T2 করব। কিভাবে T2 করব? দেখো এখানে আমরা T2 দিয়ে দিই, দিয়ে এখান থেকে আমরা T2 করি। T2 যখন করব আমাদের এই মাঝখানেরটা বাদ যাবে, আর মাঝখানেরটা বাদ, এই যে মাঝখানেরটা বাদ দেব, দিয়ে এখানে কত বসাবো 150, 200, 210, আর এখানে প্রথম কলামে যা আছে তাই আমরা রেখে দেব, মাইনাস 0.4, মাইনাস 0.3। দেখো তাহলে আমরা এখানে একটু ভাগ 0.239। দেখো একটা বিষয়, যে আমরা যখন T2 করব তখন এইটা বাদ দেব, 2 দ্বিতীয় কলামটা বাদ দেব, দিয়ে এখানে এই যে চূড়ান্ত চাহিদাটা বসাবো, আর যা আছে তাই থাকবে। একইভাবে নির্ণয় করি, 0.8 এটা বাদ, এটা বাদ, 0.8 যে কলাম আছে যে সার আছে বাদ, 200 এর সাথে গুণ করলে 8 দুগুণে 16, 160, বিপরীত কর্ণ গুণ, এখানে মাইনাস আর সূত্রে একটা মাইনাস, তাহলে এখানে কী হবে প্লাস হবে। এখানে 3 একে 3, 3 দুগুণে 6, এবার এখানে সূত্রের মাইনাস 150, 150 এর কলাম বাদ সারি বাদ, 150 যে কলাম আছে যে সার আছে বাদ, মাইনাস 0.4 এটির সাথে গুণ করলে হবে মাইনাস 4 8 32, বিপরীত কর্ণ গুণ করবা। দেখো এখানে এই একটা মাইনাস আর একটা আরও একটা সূত্রের মাইনাস, তাহলে হবে এখানে তিনটা মাইনাসে মাইনাস 0.09, এখানে হয় প্লাস কিন্তু আছে মাইনাস, তাই মাইনাস 0.2 দিলাম। এখন 0.2 যে কলাম আছে যে সার আছে বাদ, সরি এখানে গুণটা একটু ভুল হয়ে গেছে নাকি, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়নি, এটা বাদ এটা বাদ, 0.2 যে কলাম আছে যে সাথে বাদ। এবার মাইনাস 0.4 গুণ হবে 210 সাথে, তাহলে 210 আগে প্লাস আছে আর করে মাইনাস মাইনাস হবে, 210 সাথে যদি গুণ করি আমরা 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8,
তাহলে 84 হবে -84, বিপরীত কর্ণ গুণ করি, এখানে মাইনাস আর সূত্রের একটা মাইনাস হবে প্লাস 3 দুগুণে 6, এখানে হবে 60। তোমরা গুণগুলো একটু করবে নিজেরা, 60 হবে মাইনাস প্লাস, ঠিক আছে। এখন 0.8 এখানে যদি এটা যোগ করে আমাদের কত আসবে, 223 আসছে এখানে, 60 60 120, ঠিক আছে, 223 মাইনাস 150, এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসে যাবে, সংখ্যা সংখ্যা যোগ 0.41, এখানে মাইনাস 0.2, এখানে মাইনাস 84 থেকে 60 বাদ দিলে হবে মাইনাস 24। আমরা এখন গুণ করি, 0.8 গুণ 223, 178.4, 178.4 মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস 150 গুণ 0.41, 61.5, এখানে মাইনাস এখানে মাইনাসে প্লাস 0.2 গুণ 24, 4.8। আমরা তাহলে যোগ করি 4.8 প্লাস 61.5 প্লাস 178.4, তাহলে 178.4 প্লাস 61.5 প্লাস 4.8, ফলাফল আসছে আমাদের 244.7, 244.7, ঠিক আছে, আমরা এখানে লিখে রাখি 244.7। দেখো আমরা T3 করবো এবার, একই সিস্টেম, T3 এর ক্ষেত্রে আমরা এটা মুছে দেব, এখানে T3 মানে এই যে তৃতীয় কলামটা বাদ হবে, তৃতীয় কলামে চূড়ান্ত চাহিদা বসাবো 150 200 210, আর মাঝখানে যা আছে তাই বসাই দেব 0.3 0.9 আর মাইনাস 0.5। এখানে আমরা 0.8 বসাই দিই, 0.8 এর কলাম বাদ সারি বাদ, একই কথা বারবার বলছি। এবার এখানে 9 কে 9 9 দুগুণে 9 কে 9 9 দুগুণে 18, ঠিক আছে, এটা গুণ সূত্রের একটা মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, এখানে হবে 100, এখানে মাইনাস আর সূত্রের এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে 0.3, তাহলে 0.3 কলাম বাদ সারি বাদ, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4 1 কে 4 4 দুগুণে 8 81 হবে, সরি 84, 4 1 কে 4 4 দুগুণে 8 84 হবে। এবার এটার সাথে এটা গুণ করলাম বিপরীত কর্ণ গুণ করে, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হবে 3 দুগুণে 6 60 হবে, এখানে প্লাস 150 150 কলাম বাদ সারি বাদ, এর সাথে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 0.2, এটা গুণ করলে সূত্রের মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস হবে 3 নাম 27 0.27, আমরা এখানে বসাই 0.8, এখানে হবে আমাদের 289 প্লাস 0.3, এখানে হবে মাইনাস 24 প্লাস 150, এখানে হবে 0.47। এখন আমরা গুণ করি 0.8 গুণ 289 231.2 231.2 প্লাস আর মাইনাস মাইনাস 0.3 গুণ 24 7.2, এখানে প্লাস প্লাস 150 গুণ 0.47 70.5,
তাহলে আমরা যদি যোগ করি 231.2 মাইনাস 7.2 প্লাস 70.5 আসছে 294.5, 294.5 এখানে লিখে নিই আমরা 294.5। দেখো আমাদের দ্বিতীয় ধাপ শেষ, এবার আমরা তৃতীয় ধাপ করব। অঙ্ক প্রায় শেষের দিকে। তোমরা ঠিক এইভাবে প্রত্যেকটা নির্ণয়কের সিস্টেম একই, তা তোমরা ঠিক একইভাবে প্রত্যেকটা নির্ণয় করবে। আমাদের দ্বিতীয় ধাপ শেষ, আমাদের এই ম্যাট্রিক্সটার কোনো কাজ নেই। এখন তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ দেখো, এখন আমরা তৃতীয় ধাপে যে x1 ধরছিলাম, x1 আমরা এখানে বার চিহ্ন দিতে পারি। এখানে আমাদের t1 নির্ণায়ক, প্রথম ধাপের নির্ণায়ক x/2 সমান, যখন নির্দিষ্ট মান আসে তখন বার চিহ্ন দেওয়া যায়। t2 t নির্ণায়ক x/3 সমান t3 t নির্ণায়ক। দেখো প্রত্যেকে টি নির্ণায়ক ছিল আমাদের কত, এই যে 0.239, 0.239, 0.239, আর t1 আসছিল 210.2, 244.7, 294.5। তোমরা এই ক্যালকুলেশনগুলো করবে, নিয়ম একইভাবে ক্যালকুলেশন তোমরা নিজেরা একটু করে নেবে। যদি ভুল হয়ে থাকে তোমরা একটু করে নিতে পারো, কিন্তু সিস্টেম একই। 210.2 ভাগ 0.239, আমার এখানে আসছে 879.497, তাহলে আমরা 5 দিতে পারি, এক যোগ করে নিতে হয়। আর 244.57 ভাগ 0.239, এটা আসছে আমাদের 1023.85 লিখতে পারি আমরা, 1023.85। এবার এটা দিই 294.5 ভাগ 0.239, 1232.22, 1232.22। দেখো আমাদের তিনটি শিল্পের উৎপাদনের পরিমাণ পেয়ে গেলাম। অতএব নির্ণেয় তিনটি শিল্পের উৎপাদনের পরিমাণ x/1 সমান, x/2 সমান, x/3 সমান। x/1 সমান আসছে আমাদের কত, 879.5, 1023.85, আর 1232.22। আমাদের ক শেষ, এখন আমরা খ করব। তা খ বলেছে প্রথম শিল্প থেকে দ্বিতীয় ও তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ গ্রহণ করে। এই বিষয়টা আমি সংক্ষেপে একটু আলোচনা করে তারপর আমি একটু বলে দেবো, বুঝাই দেবো তোমাদের। আমি এটা মুছে দিই। দেখো অল্প একটু বিষয় দেখাই, এটা না দেখালে একটু অসম্পূর্ণ হয়। A23, A31, A32, A33। দেখো
A11 মানে প্রথম সারি প্রথম কলাম, A12 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, A13 মানে প্রথম সারি তৃতীয় কলাম, A21 মানে দ্বিতীয় সারি প্রথম কলাম, A32 তার মানে তৃতীয় সারি প্রথম কলাম। তাহলে প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম। দেখো কিন্তু এই উপাদান উৎপাদন বিশ্লেষণের ক্ষেত্রে এখানে শিল্প বিবেচনা করা হবে। কেমন দেখো, প্রথম শিল্প, প্রথম শিল্প, এটা হবে দ্বিতীয় শিল্প, আর এটা হবে তৃতীয় শিল্প। দেখো এগুলো প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প, তৃতীয় শিল্প। প্রথম শিল্প মানে এখানে যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো প্রথম শিল্প উৎপাদন করেছে। আর দ্বিতীয় শিল্প মানে এখানে যে উপকরণগুলো আছে এগুলো দ্বিতীয় শিল্প উৎপাদন করেছে। আর তৃতীয় শিল্প মানে এখানে যে উপকরণগুলো আছে এগুলো তৃতীয় শিল্প উৎপাদন করেছে। কিন্তু ওরা উৎপাদন করেছে, ব্যবহার করেছে কারা? এখানে দেখো, এখানে হচ্ছে প্রথম শিল্পের, এটা বলি আমি মুখে, এটা প্রথম শিল্পের ব্যবহৃত উপকরণ বা উপাদান, এটা দ্বিতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ বা উপাদান, এটা তৃতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ বা উপাদান। আমি যদি এখানে লিখি একটু, প্রথম শিল্পের ব্যবহৃত উপকরণ আছে, এফ দিলাম ফ্যাক্টর, এটা দ্বিতীয় শিল্পের উপকরণ, এটা তৃতীয় শিল্পের উপকরণ। দেখো মানে এটা হচ্ছে প্রথম শিল্পের ব্যবহৃত উপকরণ, এটা দ্বিতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ, এটা তৃতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ। এটা হচ্ছে প্রথম শিল্প, এটা দ্বিতীয় শিল্প, এটা তৃতীয় শিল্প। দেখো এখানে বলেছে প্রথম শিল্প থেকে দ্বিতীয় তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ গ্রহণ করে। প্রথম শিল্প থেকে দ্বিতীয় ও তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ গ্রহণ করে। আমার আগে দেখতে হবে এখানে প্রথম শিল্প কোনটি। প্রথম শিল্প, প্রথম সারিটি প্রথম শিল্প, দ্বিতীয় সারিটি দ্বিতীয় শিল্প, তৃতীয় সারিটি তৃতীয় শিল্প। তাহলে প্রথম শিল্প এটি। এখন এখান থেকে দ্বিতীয় আর তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ গ্রহণ করবে বা উপকরণ ব্যবহার করবে বা উপাদান ব্যবহার করবে। দেখো এগুলো সব প্রথম শিল্পে ব্যবহৃত উপকরণ, এগুলো দ্বিতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ, এগুলো তৃতীয় শিল্পের ব্যবহৃত উপকরণ। তাহলে আমার বলেছে দ্বিতীয় ও তৃতীয় শিল্প, তার মানে এই যে দ্বিতীয় শিল্প আর এই তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ ব্যবহার করবে প্রথম শিল্প থেকে। তাহলে যেহেতু প্রথম শিল্প এখানে, প্রথম শিল্প এখানে, তাহলে প্রথম শিল্পের এটা তো বাদ, দ্বিতীয় শিল্পের কথা বলেছে, তাহলে একটা উপকরণ, এই একটা উপকরণ, এই দুইটি উপকরণ ব্যবহার করবে। তাহলে অঙ্ক অনুযায়ী কোন উপকরণ ব্যবহার করবে? এই উপকরণ আর এই উপকরণ। দেখো আবার বলি, প্রথম শিল্প থেকে দ্বিতীয় তৃতীয় শিল্প কি পরিমাণ উপকরণ ব্যবহার করবে। তাহলে আমাদের এই যে প্রথম শিল্প এটি, এখানে প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প ব্যবহার করবে এইটা, আর তৃতীয় শিল্প ব্যবহার করবে এইটা। তাহলে আমি লিখতে পারি এখানে যে A12 সমান কত? 0.3 এর অর্থ হলো, দেখো 12 এর অর্থ হলো প্রথম শিল্প থেকে, এখানে যেটা বলছে প্রথম শিল্প থেকে, প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প 0.3 একক উপকরণ গ্রহণ করবে। দেখো এখানে বলছে প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প তৃতীয় শিল্প, তাহলে প্রথম শিল্প থেকে, এই যে প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প 0.3 একক উপকরণ গ্রহণ করবে। তাহলে এর অর্থ হলো যে প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প 0.3 একক উপকরণ গ্রহণ করবে। অর্থনৈতিক ব্যাখ্যা বলে আরেকটু ভিন্নভাবে দিতে হয়। তারপরে দেখো এইটা মানে A13 এর অর্থ হলো প্রথম শিল্প থেকে, একই কথা লিখব, শিল্প থেকে তৃতীয় শিল্প
0.2 একক উপকরণ গ্রহণ করবে। তাহলে দেখো প্রথম শিল্প থেকে দ্বিতীয় শিল্প 0.3 একক উপকরণ গ্রহণ করবে, আর প্রথম শিল্প থেকে তৃতীয় শিল্প 0.2 একক উপকরণ ব্যবহার করবে, 0.2 একক উপকরণ ব্যবহার করবে। এভাবে তোমরা ব্যাখ্যা দেবে, ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।